বাংলাদেশের রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলছে বোঝা মারাত্মক মুশকিল। আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে কোনো কথাই এমনি এমনি কেউ বলে না, বলা হয় না, এটা রীতি নাই। একজন সাধারণ মানুষ যেভাবে কথা বলেন, একজন কূটনীতিবিদ কিংবা রাষ্ট্রদূত সেভাবে কথা বলেন না। তাদের মুখের প্রতিটি শব্দ, প্রতিটি কমা এবং প্রতিটি নীরবতার পেছনে থাকে এক একটি গভীর কৌশল। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন ভালো করে লক্ষ্য করুন। সেখানে চীনের রাষ্ট্রদূত সরাসরি একটি কড়া বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। সাধারণ চোখে যদি দেখেন মনে হতে পারে চীন বুঝি বাংলাদেশের সার্বভৌমত্বের খুব বড় পাহারাদার কিংবা বাংলাদেশের পরম দরদি বন্ধু। কিন্তু ভূরাজনীতির চশমা চোখে পড়েন, এরপর আপনি দেখতে পাবেন অন্য একটা রূপ। এটা আসলে কোনো বন্ধুত্বের বাণী নয়, এটা হলো পরাশক্তিদের মধ্যকার একটা নীরব ঠান্ডা যুদ্ধের প্রকাশ্য হুঙ্কার। চীন এখানে কারো হস্তক্ষেপ বলতে সরাসরি কাকে বুঝিয়েছে? নিঃসন্দেহে তারা আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশ কেন হঠাৎ এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে পড়ে গেল? কারা বাংলাদেশকে এই দড়ি টানাটানির মাঝ বরাবর ফেলে দিয়েছে? একদিকে আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি করেছে, যেটা নিয়ে দেশের ভেতর এবং বাইরে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া চালাচ্ছে। সবশেষ চীন সফরে তারেক রহমান যাওয়ার পর আমরা সেটাই শুনতে পেলাম। তারেক রহমানের পিআর টিম, পিনাকি, ইলিয়াস থেকে শুরু করে যারা যারা আছে সবাই তারেক রহমানের মারাত্মক প্রশংসা করলো। চীন এবং আমেরিকা এই দুই চিরশত্রুর সাথে একসাথে পীড়িত কিংবা রোমাঞ্চ করা, এটা যে কত বড় বিপদজনক এবং এই খেলা আমাদেরকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে এটা তারেক রহমানের সরকার টের পাচ্ছে না। দুই নৌকায় পা দিয়ে চলার এই খেলা শেষ পর্যন্ত দেশের জন্য বড় কোনো বিপর্যয় ডেকে আনবে, আমি বলে গেলাম। তারেক রহমানের মতো মূর্খ, অশিক্ষিত এই দুই শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে পারবে না। ওইটু বিচক্ষণতা তারেক রহমানের নাই। সহজ ভাষায় রাজনীতি বুঝতে গেলে আপনাকে সবার আগে অর্থনীতি বুঝতে হবে। কারণ আজকের দুনিয়াতে যার হাতে অর্থনৈতিক চাবিকাঠি তার হাতেই রাজনীতির রিমোট কন্ট্রোল। বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্যিক কিংবা কৌশলগত চুক্তি করেছে কিংবা আরো যেসব চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে, সেগুলোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকেই দেখছেন এক ধরনের অর্থনৈতিক পরাধীনতা হিসেবে, এবং এটা অলরেডি প্রমাণিত। কিন্তু তারপরেও তারা এ ধরনের কথা কেন বলছেন? বিশ্লেষকরা নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশের সাথে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করে, তারা কিন্তু শুধু ব্যবসায় করে না, তাদের প্রতিটি চুক্তির পেছনে থাকে শত শত পাতার গোপন এবং প্রকাশ্য শর্ত। যেমন শ্রম আইন তাদের মনের মতো করে পরিবর্তন করতে হবে, মানবাধিকারের নিয়মিত সার্টিফিকেট দিতে হবে, ইন্টেলিজেন্ট প্রপার্টি রাইটস কিংবা মেধাস্বত্ব আইন কঠোর করতে হবে, এবং তাদের ইচ্ছে মতো দেশের বাজার উন্মুক্ত করে দিতে হবে। আপাত দৃষ্টিতে এগুলোকে ভালো শর্ত মনে হলেও এর আসল অর্থ হলো আপনার নিজের দেশে আপনার যে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল সেটা পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেল। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। বাংলাদেশ যে চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার আর কোনো স্বাধীনতা নাই। এখন থেকে সব সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। পুরো পৃথিবীর আন্তর্জাতিক ব্যবসা চলে মার্কিন ডলারে। বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, বাইরে থেকে জ্বালানি তেল কেনে, সবকিছুর লেনদেন হয় ডলারে। আমেরিকা যখন দেখে কোনো দেশ তাদের বলয়ের বাইরে যাওয়ার চেষ্টা করছে, তখন তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে না, তারা ব্যবহার করে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন। কারণ তাদের হাতে আছে ইউএস ডলার। এই ডলারের জুজুর কারণে বাংলাদেশ আমেরিকার অনেক কঠিন এবং অন্যায় শর্ত মুখ বুঝে মেনে নিতে বাধ্য হবে একমাত্র বাণিজ্য চুক্তি করার কারণে। যখন একটি রাষ্ট্র তার নিজের দেশের অর্থনৈতিক পলিসি অন্য একটি দেশের ভয়ে কিংবা চাপে তৈরি করতে বাধ্য হয়,
তখন তাকে পরাধীনতা কিংবা কলোনি বলা ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। বাংলাদেশের ভেতরের রাজনীতির মাঠ কেমন দেখছেন আপনারা? কি আভাস পাচ্ছেন? ক্ষমতার সমীকরণ মেলাতে গিয়ে তারেক রহমানের মতো অথর্ব অশিক্ষিত রাজনৈতিক নেতা মাঝে মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু চাল চালে যেটা পুরো দেশের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করে। বিশেষ করে সার্বভৌমত্ব আর থাকে না। উদাহরণ হিসেবে আমরা সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতে পারি। তারেক রহমান যখন চীনের সাথে যোগাযোগ বাড়িয়ে বেইজিং এর বলয়ে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীন সফরে যাওয়ার পর, তখন সে এবং তার দলের নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিল চীনে গেলে পশ্চিমা অর্থাৎ মার্কিনীরা চাপ দেবে এবং চীনের মাধ্যমে তারা সেটা সামাল দেওয়ার চেষ্টা করবে কিংবা সামলানো যাবে, এই ধরনের চিন্তা তাদের মাথায় ছিল। চীনের এই বলয়ে ঢুকে এক প্রকার মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা চেষ্টাও করা হয়েছিল। এটা আভ্যন্তরীণ সংবাদ, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এত সহজ না, এত সহজ খেলা এটা না জনাব তারেক রহমান। বেজিং এ গিয়ে এই যে চাল চালার পর পর্দার পেছনের দৃশ্যপট যখন দ্রুত বদলে গেল, দেশে ফেরার সাথে সাথে যখন মার্কিন কূটনৈতিকরা আপনাকে মারাত্মক আকারে চাপ দিল, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করলো, তখন জনাব তারেক রহমান আবার উল্টো চাল চেলে ফেললেন। সহজ ভাষায় যেটাকে বলা হয় পল্টি নেওয়া। তারেক রহমান বেজিং এর সাথে এক প্রকার পল্টি নিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এইটাকে বলা হয় হেজিং নীতি। এর মানে হলো আপনি দুই শত্রুর কাউকেই পুরোপুরি চটাবেন না, আবার কাউকেই পুরোপুরি নিজের আপন বানাবেন না, আপন হতে দেবেন না। কিন্তু বাংলাদেশের মতো একটি ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে সংবেদনশীল দেশের জন্য এই দুই নৌকায় পা দেওয়ার ফল কখনোই ভালো হবে না। লিখে দিলাম, যখন আপনি একই সাথে দুইটা পরাশক্তিকে নিয়ে চাল চালতে যাবেন, তখন ব্যালেন্স একটু এদিক সেদিক হলেই পা ফসকে সাগরে ডুবে মরণ ফাঁদ তৈরি হবে। কারণ দুই পক্ষই তখন আপনাকে বিশ্বাস করবে না, জনাব তারেক রহমানকেও বিশ্বাস করতে পারছে না, না চীন না আমেরিকা। পরাশক্তিদের নিয়ে আগুন আগুন খেলার ফলাফল কতটা ভয়ানক এবং নির্মম হতে পারে জনাব তারেক রহমান 10ম শ্রেণী পাস, সে কি আর বুঝে? ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি কিংবা ভুল চাল চেলেছে জনাব তারেক রহমান। এইটার খেসারত দিতে হবে ভয়ঙ্কর ভাবে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন আন্তর্জাতিক শক্তিগুলোকে অতিমাত্রায় দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে টেনে আনা হয়, তখন ইতিহাস একটা নির্মম সত্য মনে করিয়ে দেয়, দিন শেষে এই পরাশক্তিরা কাউকেই করুণা কিংবা চিরস্থায়ী বন্ধু হতে চায় না, হয় না। তারা শুধু চেনে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ, আর সেই স্বার্থের বলি হতে হয় আপনার আমার মতো সাধারণ মানুষকে কিংবা কোনো ট্র্যাজিক পরিণতিকে। চীনের রাষ্ট্রদূত কেন সাধারণ কূটনৈতিকদের ভাষায় বাইরে গিয়ে এত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় কথা বললেন, এর পেছনের আসল খেলাটা কি জানতে ইচ্ছা করছে না? চীন খুব ভালো করেই জানে আমেরিকা বাংলাদেশকে তাদের বলয়ে নিতে চাইছে মূলত ভারতের উপর নজরদারি রাখা এবং বঙ্গোপসাগরে নিজেদের সামরিক এবং কৌশলগত আধিপত্য বিস্তার করা। চীন তাদের এই চিরশত্রুর এমন উপস্থিতি তাদের ঘরের পাশে কিছুতেই মেনে নেবে না। তাই চীনের রাষ্ট্রদূত এই অগ্রিম হুঙ্কার দিয়ে রাখলেন, আমেরিকার কোন ধরনের খবরদারি কিংবা হস্তক্ষেপ চীন এই অঞ্চলে বরদাস্ত করবে না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বলে তিনি বুঝিয়ে দিলেন। তারেক রহমানের সামরিক ও অর্থনৈতিক দ্বিমুখী নীতির কারণেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। তারেক রহমান একদিকে আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি করবেন, সেই চুক্তি বাস্তবায়ন করবেন, তাদের সাথে ডলারে ব্যবসা করবেন, তাদের ডলারে ব্যবসা করবেন, অতি মুনাফায় তাদের কাছ থেকে গম কিনবেন আন্তর্জাতিক বাজার মূল্যের বাইরে গিয়ে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদের বলয়ে ঢুকে যাবেন। আবার অন্যদিকে অন্য হাত বাড়িয়ে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবেন, ভারী সামরিক প্রযুক্তি কিনবেন, কিনতে ইচ্ছা প্রকাশ করবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এইটাকে বলে চরম বৈপরীত্য। আমেরিকা কখনো এটা সহজভাবে নেবে না যে তাদের একজন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনের তৈরি যুদ্ধ বিমান কিংবা সামরিক রাডার ব্যবহার করুক, এবং বাণিজ্য চুক্তিতে স্পষ্টত সেটা উল্লেখ আছে আমেরিকার বাইরে অন্য কোনো দেশ থেকে, বিশেষ করে চীন এবং রাশিয়া থেকে কোনো কিছু বাংলাদেশ কিনতে পারবে না, কারণ চীন এবং রাশিয়া মার্কিনীদের লাল তালিকাভুক্ত। আবার এই ক্ষেত্রে চীনও চাইবে না যে তাদের কাছ থেকে দামি অস্ত্র কিনে বাংলাদেশ দিন শেষে
মার্কিনীদের প্রেসক্রিপশন কিংবা ইশারায় চলো, এটা কি চাইবে? আপনি চাইতেন? আমি চাইবো? নিশ্চয়ই না। এই দুই নৌকায় টান পূরণে যদি দুই পক্ষ একসাথে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করে, বিশ্বাস করেন তারেক রহমানের অবস্থা হবে শাখের করাতের মতো, যেদিকেই যাবে সেদিকেই ক্যাচ ক্যাচ কাটবে। কোনো পক্ষই আর ছাড় দেবে না, দিচ্ছেও না। আর তাতে করেই রাষ্ট্র একটা গভীর সংকটে পড়বে। অলরেডি যদিও রাষ্ট্র সংকটে পড়ে গেছে, একই সাথে চীন এবং আমেরিকার সাথে এই যে জটিল প্রেমের সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে, এইটা আসলে কোনো রোমান্টিক পীড়িত কিংবা সাধারণ কূটনীতি না। এইটা একটা জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে থাকার মতো বিপজ্জনক পরিস্থিতি। আমাদের স্বাধীনতার পর থেকে পররাষ্ট্রনীতিতে একটা মূল কথা ছিল, আছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু আজকের এই আধুনিক মেরুকরণের যুগে দাঁড়িয়ে এই নীতি খাতা কলমে বজায় থাকা সহজ, কিন্তু বাস্তবে পালন করা অনেক বেশি কঠিন। তার একটিয়াকে খুব দ্রুত বুঝতে হবে, পরাশক্তিদের এই খেলায় যদি নিজেদের চালগুলো চরম বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সাথে না দেওয়া যায়, তবে যে কোনো মুহূর্তে তার পরিণতি হবে তার পিতার মতো। খুব দ্রুতই তাকে তার পিতার কাছে চলে যেতে হতে পারে, আশঙ্কা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আমাদের উপর খুব বড় ধরনের একটা অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আসবে, যেটা পরিস্থিতি বলছে পরাশক্তিদের এই আগুনে আমাদের নিজেদের হাত পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করেন। আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি নাকি চীনের কাছ থেকে সামরিক নিরাপত্তা, কোনটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে বেশি জরুরি? অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। তারেক রহমানের সময় শেষ। ধন্যবাদ।